হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। এবং আজকে আমরা এমসিকিউ পর্ব ছেড়ে দিয়ে আজকে আমরা একটা টপিক ডিসকাস করব এবং একটা টপিক একটা ক্লাসের মধ্যেই শেষ করব। আজকের টপিক হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার, যেটা একটা খুব ফান্ডামেন্টাল টপিক কেমিস্ট্রির, বিশেষ করে যারা গ্রুপ ডির এক্সাম দিতে যাচ্ছ, আরআরবি গ্রুপ ডির এক্সাম দিতে যাচ্ছ, বা সামনে এনটিপিসিরও যে এক্সাম হবে, বা যে কোনো এক্সামের জন্য যেখানে একটু ডেপথ দরকার হয়, সেখানে আমরা শুধুমাত্র এমসিকিউ সলভ করে কিন্তু কোয়েশ্চেনগুলো সলভ করতে পারি না, কারণ আমাদের বেসিক কনসেপ্ট একটুখানি ক্লিয়ার করা দরকার। তো সেই জন্যই আমি কিছু ফান্ডামেন্টাল টপিক নিয়ে ডিসকাস করবো। তার এটা আজকে ফার্স্ট ক্লাস, যেখানে আমরা অ্যাটমিক স্ট্রাকচার করবো। এভাবে কেমিস্ট্রির টপিক, ফিজিক্সের টপিক, বায়োর টপিকগুলো তবুও আমরা এমসিকিউ দিয়ে অনেকটা সলভ করতে পারি, কিন্তু যেগুলো ফান্ডামেন্টাল সায়েন্সের, কোর সায়েন্সের টপিক, সেগুলোকে একটুখানি থিওরি বেস পড়তে হবে। তাই আজকের ক্লাসটাতে আশা করি তোমাদের ভালো লাগবে। এটা তোমার এমসিকিউ প্যাটার্নের ক্লাস না। যারা একটু সিরিয়াস ভাবে দেখতে চাইছো, একটু ক্লাসটা শেষ পর্যন্ত দেখো, তারপর এমসিকিউ সলভ করতে যে ওই চ্যাপ্টারটা, তখন যদি অসুবিধা হয় তখন সেটা কমেন্ট সেকশনে জানিও কি ধরনের অসুবিধা ফেস করছো, তাহলে সেই সমস্ত কোয়েশ্চেনগুলো নিয়ে ডিসকাস করা যাবে। সরি তো আজকে আমরা দেখবো যে অ্যাটমিক স্ট্রাকচার বা অ্যাটমের যে জার্নি, একটা অ্যাটমের স্ট্রাকচার কিরকম, সেটা কিভাবে আস্তে আস্তে ইভলভ হলো, কি কি থিওরি এলো, সেগুলোর কি কি ড্রব্যাক হলো, সেগুলো থেকে আমরা কি কি এক্সপ্লেন করতে পারলাম, এরকম সমস্ত গোটা অ্যাটমিক স্ট্রাকচারটাই আমরা এই ক্লাসে শেষ করে দেবো। টপিকে ঢোকা যাক। প্রথমে এখানে দেখো, এখানে অ্যাটমের যে থিসিস গুলো আমরা পেয়েছি, ফার্স্টে জন ডাল্টন একটা প্রপোজাল দিয়েছেন, তারপর জে থমসনের একটা মডেল পেয়েছি, তারপর রাদারফোর্ড মডেল, তারপর নিলস বোরের একটা মডেল। আফটার সব থেকে যেটা একদম মডার্ন সায়েন্স যেটা অ্যাপ্রোচ করছে, যেখানে ইলেকট্রনকে শুধুমাত্র পার্টিকেল না, একটা ওয়েভ হিসেবে ডিফাইন করা হচ্ছে, সেটা হচ্ছে শ্রোডিঞ্জারের তত্ত্ব। তো এই 1803 থেকে শুরু করে 1926 পর্যন্ত অ্যাটমিক মডেল এসছে, এবং প্রত্যেকটা মডেল একটা মডেলের থেকে আরো একটু অ্যাডভান্স, এবং আরো অনেক কিছু ফেনোমেনা তারা সেই মডেলগুলো এক্সপ্লেন করতে পারছে, এবং আরো বেশি অ্যাকসেপ্টেন্সটা বাড়ছে। তো এটা জাস্ট একটা অ্যাটমিক স্ট্রাকচারের জার্নি। জন ডাল্টন পড়বো আমরা, যে থমসনের মডেল পড়বো, তারপর বোর্ডস মডেল, রাদারফোর্ড মডেল পড়বো, তারপর বোর্ডস মডেল পড়বো, তারপর শ্রোডিঞ্জারের জাস্ট আমরা একটুখানি দেখবো। তো ফার্স্টে আসা যাক জন ডাল্টনের অ্যাটমিক স্ট্রাকচার। জন ডাল্টনের অ্যাটমিক স্ট্রাকচার থেকে আমরা কি জানতে পারছি? জন ডাল্টনের যে অ্যাটমিক স্ট্রাকচার, সেই অ্যাটমিক স্ট্রাকচারটা ল অফ কনজারভেশন অফ মাস, অর্থাৎ ভর সংরক্ষণের সূত্র, এবং ল অফ ডিফাইন প্রপোর্শনের ভিত্তিতে পরমাণু প্রস্তাব করেন। এবং তিনি বলেন যে প্রত্যেকটি মৌলই পরমাণু নামক অত্যন্ত ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। কোনো নির্দিষ্ট মৌলের সমস্ত পরমাণুগুলি একই রকমের, কিন্তু তারা অন্য মৌলের পরমাণু থেকে আলাদা। মানে কিরকম? যেমন তিনি বলেন যে জল যেটা H2O, সেটা সব পরমাণুগুলোই তার H2O, এবং যেটা জল নয়, ধরো জল নয় কার্বন ডাইঅক্সাইড, সেরকম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের প্রত্যেকটা অ্যাটমই কার্বন ডাইঅক্সাইড দিয়ে গঠিত, এবং এরা একে অপরের থেকে আলাদা। এখানে তোমাদের কনফিউশন হতে পারে যে H2O তে তো দুটো অ্যাটম রয়েছে, হাইড্রোজেন রয়েছে, অক্সিজেন রয়েছে, এই কনসেপ্টটা পরে আসছে। এখনো পর্যন্ত আমরা কিন্তু মলিকিউলের কনসেপ্ট এইভাবে আলাদা করে করতে পারিনি, এবং তিনি অ্যাটমটাকে বলছে যে প্রত্যেকটা মৌল এই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, যেটার একটা মৌলিক পদার্থ কাকে বলছে, যেটা একই রকমের পরমাণু দ্বারা গঠিত, সেগুলোকে মৌলিক পদার্থ বলছি। কিন্তু এখানে তিনি ওয়াটারটাকে অ্যাজ এ ফান্ডামেন্টাল অ্যাটম যেরকম আমরা পড়ছি সেরকম হিসেবে কল্পনা করেন। তিনি বলেন যে পরমাণু সৃষ্টি করা যায় না বা ধ্বংস করা যায় না, এটা হচ্ছে অবিনশ্বর, এবং বিভিন্ন মৌলের পরমাণুগুলি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে অণু গঠন করে। তিনি বলেছেন যে বিভিন্ন মৌলের পরমাণুগুলো যখন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তখন সেটা মলিকিউল গঠন করে বা অণু গঠন করে, এবং বিভিন্ন মৌলের পরমাণুগুলির ক্ষুদ্র পূর্ণ সংখ্যার অনুপাত বা ফিক্সড রেশিও অফ স্মল হোল নাম্বার দিয়ে গঠিত করে। মানে তিনি বলছেন যে যদি এটা হাইড্রোজেন অ্যাটম হয় এবং এটা যদি অক্সিজেন অ্যাটম হয়, তাহলে হাইড্রোজেন অ্যাটমের হোল নাম্বার দিয়ে আমাদের কোনো একটা মলিকিউল গঠিত হবে। মানে এই যে H2O গঠিত হচ্ছে, H2O গঠিত হওয়ার জন্য কখনো এরকম হবে না যে হাফ হাইড্রোজেন আসলো আর অক্সিজেন 3/2 আসলো, এরকমটা কখনোই হবে না, তিনি এটা বলছেন। ওকে, নেক্সট হচ্ছে তার যে পরমাণু মতবাদ অনুযায়ী পরমাণুর সংজ্ঞা কি দিলেন। তিনি বললেন যে কোনো মৌলের যে ক্ষুদ্রতম অবিভাজ্য কণা, ওই মৌলের সমস্ত ভৌত এবং রাসায়নিক ধর্ম বর্তমান থাকে, এবং যে কণা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকেই আমরা মৌলের পরমাণু বলছি।
ওকে, ক্লিয়ার? এবার ডাল্টনের পরমাণুবাদে কিছু ত্রুটি আছে, তবেই না সেটা অ্যাডভান্স হয়ে আবার আমরা থমসন পুডিং মডেল পাচ্ছি, তারপর আবার রাদারফোর্ড মডেল পাচ্ছি। নিশ্চয়ই কিছু ত্রুটি ছিল। ডাল্টনের পরমাণুবাদে মৌলিক এবং যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণার মধ্যে কোনো পার্থক্য করা যায়নি। ওই যে বললাম যে মৌলিক পদার্থ আমরা কাকে বলছি, H2 একটা মৌলিক পদার্থ বা O2 একটা মৌলিক পদার্থ, কিন্তু H2O এটা তো একটা যৌগিক পদার্থ, এটা তো একটা কম্পাউন্ড। তো এক্ষেত্রে তিনি কিন্তু এই মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থের মধ্যে কোনো পার্থক্য করতে পারেননি। ডাল্টনের পরমাণুবাদ অনুযায়ী পরমাণু ছিল অবিভাজ্য, কিন্তু আমরা কি দেখতে পাই যে পরবর্তী ক্ষেত্রে যখন অ্যাডভান্সমেন্ট হচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি না, পরমাণুকে ভাঙা যাচ্ছে এবং সেখান থেকে আমরা ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন পাচ্ছি। আরো কিছু কণা, পজিট্রন, এই সমস্ত নিউট্রিনো, এই সমস্ত কণাও আমরা পরমাণু থেকেই পাচ্ছি। ডাল্টনের মতে পরমাণু সৃষ্টি বা ধ্বংস করা যায় না, এই ধারণাও সঠিক নয়, কারণ নিউক্লিয়ার রিয়াকশন হচ্ছে এবং নিউক্লিয়ার রিয়াকশনের ফলে একটা পরমাণু ভেঙে গিয়ে দুটো ছোট ছোট ডটার নিউক্লিয়ার তৈরি করতে পারছে। সেক্ষেত্রে তো পরমাণুকেই আমরা ভেঙে ফেলছি, সেই অ্যাটমটাকেই আমরা ভেঙে ফেলছি এবং ভাঙার ফলে দুটো ছোট ছোট অ্যাটম তৈরি করতে পারছি। তাহলে এই যে থিওরিটা তিনি দিয়েছিলেন সেটাকেও নাকচ করা গেল। ডাল্টনের পরমাণুবাদ অনুযায়ী কোনো মৌলের পরমাণুগুলির ভর ও ধর্ম একই, কিন্তু আইসোটোপ যখন আবিষ্কার হলো তখন কি দেখা গেল, আইসোটোপ আবিষ্কার হওয়ার পর দেখা গেল যে একই অ্যাটমের ফিজিক্যাল প্রপার্টি গুলো আলাদা হয়ে যাচ্ছে। আইসোটোপের ক্ষেত্রে কি হচ্ছে না, একই অ্যাটমে যেমন H11, H12, H13 এর ক্ষেত্রে প্রত্যেকের যে ফিজিক্যাল ভৌত ধর্মগুলো আলাদা হয়ে যাচ্ছে। রাসায়নিক ধর্ম ঠিক আছে, একই আছে, কিন্তু ভৌত ধর্মগুলো আলাদা হয়ে যাচ্ছে। কিন্তু এগুলো তো সবগুলোই হাইড্রোজেনের পরমাণু। সেক্ষেত্রে এই যে থিওরিটা তিনি বলেছিলেন ভৌত ধর্ম আলাদা এক হবে, সেটাও কিন্তু ত্রুটি হিসেবে আমরা দেখতে পাচ্ছি। এই তত্ত্বের সাহায্যে গে-লুসাকের গ্যাস আয়তনের সূত্র ব্যাখ্যা করা যায় না। ওকে, নেক্সট কি, নেক্সট হচ্ছে থমসনের মডেল বা থমসন এন্ড পুডিং মডেল। এখানে যে থমসন পরমাণু যে গোলাকার আকার বললেন এবং তিনি আরো বললেন এর সাথে যে এই গোলাকার আকারের মধ্যে গোলাকার যে স্ফেয়ারটা সেটা হচ্ছে পজিটিভ চার্জের স্ফেয়ার, এবং এই পজিটিভ চার্জের স্ফেয়ারের মধ্যে মাইনাস বা নেগেটিভ চার্জগুলো যেন গাঁথা আছে, এবং এর জন্য পরমাণু একটা সুস্থির তড়িৎ ইলেকট্রোস্ট্যাটিক অ্যারেঞ্জমেন্ট দেখায়। মানে এখানটাতে তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে যে ইলেকট্রন কবে আবিষ্কার হচ্ছে। ইলেকট্রন আবিষ্কার হচ্ছে, আমি ইলেকট্রন, প্রোটন, নিউট্রনটাকে একদম শেষে রেখেছি, তার কারণ হচ্ছে সমস্ত কিছু পড়ার পরে আমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের যে কি বলবো তোমার প্রপার্টিজ গুলো দেখবো। ইলেকট্রন আবিষ্কার হচ্ছে যে থমসনই আবিষ্কার করছেন ইলেকট্রন, এবং ইলেকট্রন আবিষ্কার হচ্ছে ইন দ্য ইয়ার অফ 1850s এ। 1850s এ ইলেকট্রন আবিষ্কার হচ্ছে, এবং ইলেকট্রন আবিষ্কার হওয়ার পরে স্বভাবতই একটা প্রশ্ন সবার মাঝখানে উঠে আসলো যে যদি পরমাণু চার্জ পার্টিকেল দিয়েই তৈরি হয় তাহলে পরমাণু নিউট্রাল কি করে দেখাচ্ছে, অ্যাজ এ হোল অ্যাটম নিউট্রাল কি করে হচ্ছে। এবং সেখান থেকে এই কোয়েশ্চেনটার অ্যান্সার খুঁজতে গিয়ে থমসন এই মডেলটা দিলেন। তিনি বললেন যে এখানে শুধুমাত্র ইলেকট্রন আছে তা নয়, এখানে পজিটিভ চার্জও আছে, নেগেটিভ চার্জের কাউন্টার পার্ট হিসেবে একটা পজিটিভ চার্জও রয়েছে, এবং তিনি এই যে গোটা পজিটিভ চার্জের একটা স্ফেয়ার কল্পনা করলেন এবং তিনি বললেন যে নেগেটিভ চার্জগুলো এই পজিটিভ চার্জের মধ্যে গাঁথা রয়েছে এবং টোটালি এটা একটা ইলেকট্রোস্ট্যাটিক অ্যারেঞ্জমেন্ট এমন গঠন করছে যেখানে টোটাল অ্যাজ এ হোল এটা নিউট্রাল হিসেবে আমরা দেখতে পাচ্ছি বা নিউট্রাল হিসেবে এটা রিয়াক্ট করছে। অন্যান্য নাম কি, পাম অ্যান্ড পুডিং মডেল, রেজিন মডেল, ওয়াটারমেলন মডেল। যেন মনে হচ্ছে না ওয়াটারমেলনের যেরকম বীজগুলো থাকে, ওয়াটারমেলনের লাল পার্টটাকে যদি আমরা পজিটিভ স্ফেয়ার ভাবি তাহলে বীজগুলো হচ্ছে এখানে নেগেটিভ স্ফেয়ার। এবং এই মডেলটি একটা জিনিসই ব্যাখ্যা করতে পেরেছিল, সেটা হচ্ছে যে ওভারঅল যে নিউট্রালিটি অফ দ্য অ্যাটম সেটাকেই এই যে থমসন মডেল ব্যাখ্যা করতে পেরেছিলেন। কারণ এর পরের যে ডেভেলপমেন্ট গুলো আমরা দেখবো সেগুলো কোনোটাই এই যে থমসন মডেলের একদমই কোনো ধারে কাছেই যায় না। ওকে, এরপর আসছি আমরা আজকের দিনের যে মডার্ন অ্যাটমের যে স্ট্রাকচার সম্পর্কে যে আমাদের প্রপার একটা ধারণা রয়েছে তার ফার্স্ট পার্টে, মানে ফার্স্ট এমন একটা থিওরি আমরা পেলাম যেখানে আজকের দিনের যে অ্যাটম আমরা দেখতে পাই তার সাথে কিছু সিমিলারিটিস আমরা পাবো। এখানেও বিভিন্ন আমাদের ত্রুটি রয়েছে রাদারফোর্ড মডেলেও, কিন্তু স্টিল আমরা একটা ভিশন, একটা পাথ আমরা পাবো। রাদারফোর্ড কি করলেন, তিনি একটা
পরীক্ষা করলেন। পরীক্ষাটার নাম হচ্ছে আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা। তিনি কি করলেন, তিনি আচ্ছা এখানে এই স্লাইডটা, এটা দেখার আগে এই স্লাইডটা দেখি। তিনি কি করলেন, তিনি এখানে একটা গোল্ড ফয়েল নিলেন এবং এই গোল্ড ফয়েলের মধ্যে তিনি আলফা কণার বোম্বার্ডিং করলেন। ঠিক আছে, আলফা কণার বোম্বার্ডিং করলেন এবং এই সমস্ত দিকে স্ক্রিন লাগালেন এবং তিনি দেখতে চাইলেন এই যে আলফা পার্টিকেল গুলো আমি পাঠাচ্ছি এই গোল্ড ফয়েলের মধ্যে দিয়ে সেটা কিভাবে পাস হচ্ছে, সেটা তিনি দেখতে চাইলেন। এবার এই যে আলফা পার্টিকেল এর ক্যারেক্টারিস্টিক কি, আলফা পার্টিকেল হচ্ছে পজিটিভলি ইন চার্জ, আলফা পার্টিকেল পজিটিভ চার্জ। তা আলফা পার্টিকেল যদি পজিটিভ চার্জ হয় এবং সেটা তাহলে কি করবে, পজিটিভ চার্জকে রিফ্লেক্ট করবে, মানে পজিটিভ চার্জ থেকে বিকর্ষিত হবে এবং নেগেটিভ চার্জ দ্বারা সেটা আকর্ষিত হবে। এবং আলফা পার্টিকেলের কিছু মাস আছে, আলফা পার্টিকেল হচ্ছে হিলিয়ামের যে মাস, সেটাই হচ্ছে আলফা পার্টিকেলের মাস। তিনি যখন বোম্বার্ডিং করলেন তিনি কিছু অবজারভেশন করলেন। তিনি কি অবজারভেশন করলেন, কি কি দেখতে পেলেন, তিনি যে তিনটে পর্যবেক্ষণ তিনি দেখতে পান। তিনি দেখতে পেলেন যে অধিকাংশ আলফা কণার স্রোত পাত্রীকে ভেদ করে সোজা চলে যাচ্ছে, কিন্তু পাত্রীতে কোনো ছিদ্র হচ্ছে না। 1 নম্বর পয়েন্ট। কিছু সংখ্যক আলফা কণা সামান্য কোণে বিক্ষিপ্ত হচ্ছে এবং খুব কম সংখ্যক আলফা কণা 90 ডিগ্রি বা তার থেকে বেশি কোণে বিক্ষিপ্ত হচ্ছে এবং অতি নগণ্য আলফা কণা 180 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হচ্ছে। কি কি দেখলেন, তিনি দেখলেন ম্যাক্সিমাম, এই পার্টটা দেখো, তিনি দেখলেন ম্যাক্সিমাম যে আলফা পার্টিকেল আছে সেগুলো একদম সোজা সোজা বেরিয়ে যাচ্ছে এবং এই যে গোল্ড ফয়েলটা, সেই গোল্ড ফয়েলটার মধ্যে কোনো রকমের কোনো ছিদ্র তৈরি করতে পারছে না। নেক্সট তিনি দেখলেন যে কিছু সংখ্যক আলফা কণা কিছুটা স্লাইড অ্যাঙ্গেলে ডিফ্লেক্ট হচ্ছে আর কিছু সংখ্যক আলফা কণা 90 ডিগ্রির থেকে বেশি অ্যাঙ্গেলে ডিফ্লেক্ট হচ্ছে আর একদম খুব কম সংখ্যক খুব নগণ্য আলফা কণা একদম যে পথে গেছিল সেখানে স্ট্রাইক ব্যাক করে ফিরে চলে আসছে। এই যে পর্যবেক্ষণগুলো, এই পর্যবেক্ষণগুলো থেকে তিনি কিছু সিদ্ধান্তে আসলেন। কি কি সিদ্ধান্ত, তিনি বললেন যে যেহেতু বেশিরভাগ আলফা কণা সোনার পাত ভেদ করে সোজা চলে যাচ্ছে, এর দ্বারা বোঝায় যে পরমাণুর ভেতরের বেশিরভাগ অংশ ফাঁকা, অর্থাৎ পরমাণু নিরেট নয়। আলফা কণার ভর ইলেকট্রনের ভরের থেকে প্রায় 7500 গুণ বেশি এবং তাই ঋণাত্মক ইলেকট্রনের আকর্ষণের জন্য আলফা কণাগুলির গতিপথ বেঁকে যাওয়া সম্ভব নয়। কিন্তু তাহলে কেন বেঁকছে, এবং পরমাণুর ভেতরে নিশ্চয়ই ধনাত্মক তড়িৎগ্রস্ত কণার অস্তিত্ব আছে যেগুলি অপেক্ষাকৃত ভারী এবং পরমাণুর কেন্দ্রের কাছাকাছি রয়েছে। এই কণাগুলির ধনাত্মক তড়িৎ এবং আলফা কণার ধনাত্মক তড়িতের মধ্যে স্থির তড়িৎ বিকর্ষণ বল ক্রিয়া করছে এবং এই বিকর্ষণ বলগুলির ফলেই আলফা কণার গতিবেগটা বেঁকে যাচ্ছে। তিনি তিনটে অবজারভেশন দিলেন, মানে এই 4টে অবজারভেশন থেকে 3টে কনক্লুশনে আসলেন। কি কি বললেন, তিনি বললেন যে পরমাণুতে যেহেতু ম্যাক্সিমাম রে গুলো পাস করে যাচ্ছে তাহলে পরমাণুর বেশিরভাগ অংশ ফাঁকা, নিরেট নয়। আলফা কণার ভর ইলেকট্রনের ভরের থেকে এত বেশি তাই আলফা কণার ইলেকট্রনের যে চার্জ মাইনাস যে চার্জ, সেই চার্জটা দ্বারা আলফা কণার গতিপথ বেঁকে যাওয়া পসিবল নয়। তাহলে নিশ্চয়ই ওখানে কোনো ধনাত্মক তড়িৎগ্রস্ত কণা রয়েছে, যেই ধনাত্মক তড়িৎগ্রস্ত কণাগুলি ইলেকট্রনের থেকে অনেক ভারী এবং সেটা পরমাণুর কেন্দ্রের দিকে অবস্থিত এবং তার জন্য এই আলফা কণাগুলো গতিপথ বেঁকে যাচ্ছে। আর কি বললেন, যে কণাগুলি সোনার পাতের পরমাণুর ঠিক কেন্দ্রে সোজা থাকে ওই বিকর্ষণ বলের প্রভাবে তাদের গতিবেগ একসময় শূন্য হয়ে যায় এবং তারপর তারা বিপরীত দিকে গতিশীল হয়। মানে এই যে পার্টটা, যেটা ব্যাক করে ফিরে আসছে, তিনি বললেন যদি একদম সেন্টারে গিয়ে যে সমস্ত পার্টিকেল গুলো আঘাত করছে সেই পার্টিকেল গুলো এই সেন্টারের ডেন্স মাসটা দিয়ে এমন ভাবে ডিফ্লেক্টেড হচ্ছে যেন যেই পথে গেছিল সেই পথেই ফিরে আসছে। ওকে, তাহলে এখান থেকে এখনো পর্যন্ত কিন্তু প্রোটন as if কি প্রোটন আবিষ্কার, প্রোটনের নামকরণ এরকম কিছু হয়নি। পজিটিভ চার্জ নেগেটিভ চার্জের একটা ধারণা তৈরি হয়েছে।
এবং যে দুটি আলফা কণা নিউক্লিয়াসকে সরাসরি আঘাত করার উপক্রম করে সেগুলি 180 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়ে বিপরীত দিকে ফিরে আসে। এই যে এই পয়েন্টটারই এক্সটেন্ডেড পয়েন্ট, যেটা বিপরীত দিকে আসছে সেটা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ব্যাক আসছে। এবং এখান থেকে তিনি স্বীকার্য দিলেন। তিনি বললেন প্রতিটি পরমাণুর কেন্দ্রস্থলে ধনাত্মক আধানযুক্ত একটা নিউক্লিয়াস আছে এবং এই নিউক্লিয়াসের আকার সমগ্র পরমাণুর আকারের তুলনায় অত্যন্ত ক্ষুদ্র। পরমাণুর প্রায় সমগ্র ভর এই কেন্দ্রে অবস্থিত এবং পরমাণুর যেহেতু বেশিরভাগ অংশ ফাঁকা, যেহেতু ইলেকট্রন সমূহের ভরকে নগণ্য হিসেবে ধার্য করা হয়, তাই পরমাণু নিস্তড়িত এবং কারণ কেন্দ্রে অবস্থিত ধনাত্মক আধানযুক্ত প্রোটন সমূহের সংখ্যা এবং কেন্দ্র বহির্ভূত অবস্থিত ইলেকট্রনের সংখ্যা সমান। প্রথমবার এরকম কোনো একটা স্ট্রং স্টেটমেন্ট আসলো যেটা পুরোপুরি এক্সপ্লেন করতে পারলো যে কেন এখানে আলফা কণাগুলো ডিফ্লেক্ট করে আসছে এবং বা আলফা কণাগুলো ডিফ্লেকশন হচ্ছে, কতগুলো আলফা কণা সোজা সোজা বেরিয়ে যাচ্ছে। ফার্স্ট কোনো একটা কংক্রিট স্টেটমেন্ট আসলো এখানে, যেখানে বলা হচ্ছে যে পরমাণু হচ্ছে নিস্তড়িত, অ্যাটম ইজ নিউট্রাল বিকজ অ্যাটমের মধ্যে যতগুলো আধানযুক্ত প্রোটন রয়েছে ততগুলোই ইলেকট্রন রয়েছে এবং কেন্দ্রে বহিস্থ যে ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের চারিদিকে সমকেন্দ্রিক বৃত্তাকার পথে তীব্রভাবে আবর্তন করে এবং ধনাত্মক আধানযুক্ত নিউক্লিয়াস এবং ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রনের মধ্যে ক্রিয়ারত স্থির তড়িৎ আকর্ষণ বল, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এবং ইলেকট্রনের আবর্তনজনিত কেন্দ্রাদিক বল বা সেন্ট্রিফিউগাল ফোর্স পরস্পরের সমান এবং বিপরীতমুখী হয়, ফলে ইলেকট্রনের নিউক্লিয়াসের ওপর গিয়ে আছড়ে পড়ে না। এই পয়েন্টটাও খুব ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে, আচ্ছা কারণটা কি, কারণ তিনি বলছেন যে একটা গোলাকার বৃত্তাকার পথ আছে যেখানে ইলেকট্রন মুভ করছে এবং মাঝখানে একটা নিউক্লিয়াস আছে যেখানে প্রোটন রয়েছে। এখনো পর্যন্ত নিউট্রনের ধারণা এখনো পর্যন্ত আসেনি। এখানে প্রোটন রয়েছে যেটা হচ্ছে পজিটিভ চার্জ আর এটা হচ্ছে নেগেটিভ চার্জ। কিন্তু একটা জিনিস কি, যদি কোনো চার্জ পার্টিকেল মুভ করে, কিছু ভেলোসিটিতে মুভ করে, তাহলে আস্তে আস্তে সেটা মুভ করতে করতে তার কক্ষপথ ছোট হতে থাকবে। কারণ এরকম তো হতে পারে না যে এই পার্টিকেলটা মুভ করছে এবং তার শক্তির কোনো ক্ষয় হচ্ছে না। ক্লাসিক্যাল ফিজিক্স তো সেটাই বলছে যে এই পার্টিকেলটা যখন মুভ করবে, একটা কোনো যদি বডি গতিশীল হয়, আস্তে আস্তে তার যে এনার্জিটা, সেটা যদি এনার্জি বাইরে থেকে প্রোভাইড করা না হয় তাহলে তার এনার্জিটা আস্তে আস্তে কমতে থাকবে। তাহলে একটা চার্জ পার্টিকেল যখন একটা সার্টেন ভেলোসিটিতে মুভ করছে তখন আস্তে আস্তে তার কক্ষপথটা কমে আসার কথা, এবং যেহেতু এখানে একটা স্ট্রং অ্যাট্রাকশন ফোর্স কাজ করছে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ করছে, তাহলে এটা একটা সময় এই ইলেকট্রনটার নিউক্লিয়াসের উপর আছড়ে পড়ার কথা। কিন্তু বোর বলছেন যে এই যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এবং এই যে ইলেকট্রনের ঘোরার জন্য যে সেন্ট্রিফিউগাল ফোর্স, তারা পরস্পরকে এমন ভাবে ব্যালেন্স করে যে এই নিউক্লিয়াসটা, এই ইলেকট্রনটা নিউক্লিয়াসের উপর আছড়ে পড়ে না। বোঝা গেল কি বললাম? যারা নন সায়েন্স স্টুডেন্ট আছো তাদের ক্ষেত্রে হয়তো একটু ডিফিকাল্ট হবে, একটুখানি ক্লাসটা ভালো করে দেখো। যেখানে কনফিউশন লাগবে আমাকে কমেন্ট সেকশনে জানিও, হোয়াটসঅ্যাপে জানাতে পারো, টেলিগ্রামে জানাতে পারো, যেখানে খুশি জানিও, বাট ক্লাসটা দেখো, এরপরে আশা করি আর বুঝতে অসুবিধা হবে। আচ্ছা, এবার পড়ছি এই যে পার্টটা, বোরের যে অ্যাটমিক থিওরিটা আসলো, এই অ্যাটমিক থিওরিটাতে আমরা সেই টাইমে দাঁড়িয়ে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইনোভেশন বলা যায় অ্যাটমের রেসপেক্টিভ। এবং এখানে আসার পরে স্বাভাবিকভাবেই কিছু দিন পর্যন্ত মানুষ এটা নিয়ে আলোচনা করলো এবং এটার ক্রিটিসিজমও হবে। অবশ্যই কোনো একটা থিওরি আসার পর সেটার ক্রিটিসিজম হবে না এরকমটা হতে পারে না। এবং ক্রিটিসাইজ যদি কোনো কিছুকে না করা যায় তাহলে বুঝতে হবে যে আমাদের কাছে সেই ক্ষমতা নেই, আমরা কোনো জিনিসকে ক্রিটিসাইজ করতে পারছি না। ক্রিটিসিজম মানে কিন্তু এরকম না যে ইচ্ছা করে তার ভুল বের করা, যেগুলো ভুল নয় সেটা বলা, এরকমটা নয়। Criticism, in a constructive criticism, is always good for a development of anything. A personal development এর ক্ষেত্রে দরকার, as a nation আমাদের constructive criticism দরকার, যেটা আজকাল বন্ধই হয়ে যাচ্ছে। তো এরপরে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে কৃষ্ণ বস্তুর বিকিরণ বা ব্ল্যাক বডি রেডিয়েশন। এটাও খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। প্রথমে জানতে হবে কৃষ্ণ বস্তু বা ব্ল্যাক বডি কি। ব্ল্যাক বডি হচ্ছে এমন একটা আইডিয়ালাইজ ফিজিক্যাল বডি যার উপর আপাতিত সকল কম্পাঙ্ক বা তরঙ্গ দৈর্ঘ্যের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন সম্পূর্ণভাবে শোষণ করে নেয় এবং কোনো আলো বা বিকিরণ প্রতিফলন করে না।
শোষণ ক্ষমতা সর্বোচ্চ হওয়ার কারণে একে কৃষ্ণ বস্তু বা কালো বস্তু বলা হচ্ছে। বাস্তবে নিখুঁত কৃষ্ণ বস্তুর কোনো অস্তিত্ব নেই, তবে একটি ক্ষুদ্র ছিদ্রযুক্ত ফাঁপা গহ্বরকে আমরা কৃষ্ণ বস্তুর খুব কাছাকাছি আচরণ করি। তার মানে বেসিক্যালি একটা ফিজিক্যাল বডি যেখানে আমরা যাই লাইট ফেলছি, সেটা যে কম্পাঙ্কেরই হোক না কেন, যেই তরঙ্গ দৈর্ঘ্যেরই হোক না কেন, যে কোনো ফ্রিকোয়েন্সির, যে কোনো ওয়েভলেন্থের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন সে সম্পূর্ণভাবে শোষণ করে নিচ্ছে, কোনো রকমের কোনো লাইট সে রিফ্লেক্ট করছে না। কাইন্ড অফ ব্ল্যাক হোল টাইপের মিনি ভার্সন না? কারণ ব্ল্যাক হোলে কি হয় যে তার গ্র্যাভিটেশনাল পুল এত বেশি যে সেখানে ইনফরমেশন কিছু সেখান থেকে বেরোই না, সেখানে সমস্ত ইনফরমেশন অ্যাবজর্ব হয়ে যায়, সমস্ত ফ্রিকোয়েন্সি, ওয়েভলেন্থ, ইনফরমেশন সমস্ত কিছু ব্ল্যাক হোলে অ্যাবজর্ব হয়ে যায়, এতই বেশি তার গ্র্যাভিটেশনাল পুল রয়েছে। এবার এই কৃষ্ণ বস্তুর বিকিরণ কি, তাহলে এখান থেকে কোনো কিছু রিফ্লেকশন হচ্ছে না। কিন্তু ব্ল্যাক বডি রেডিয়েশনে কি দেখা যাচ্ছে, যখন একটি কৃষ্ণ বস্তুকে উত্তপ্ত করা হচ্ছে তখন এটা একটা থার্মাল ইকুইলিব্রিয়ামে রয়েছে এবং তখন এটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ বিকিরণ নির্গত করে, তাকেই কৃষ্ণ বস্তুর বিকিরণ বলা হয়। তার মানে এটা একটা অ্যাবসার্ট ফেনোমেনা হয়ে গেল যে যেটা ব্ল্যাক বডি, একটা আইডিয়ালাইজ ফিজিক্যাল বডি যেটার সমস্ত ওয়েভলেন্থ, সমস্ত ফ্রিকোয়েন্সি অ্যাবজর্ব করে নেওয়ার কথা, কিন্তু তাকে যদি আমি সার্টেন থার্মাল ইকুইলিব্রিয়ামে নিয়ে আসছি তখন সেই ব্ল্যাক বডিটা রেডিয়েট করছে। এটা কিভাবে পসিবল হচ্ছে? এই যে ব্ল্যাক বডির রেডিয়েশন, এই বিকিরণ নির্গমনের পরিমাণ শুধুমাত্র একটি তাপমাত্রার উপর নির্ভর করছে, উপাদানের গঠনের উপর নির্ভর করছে না। এবং এখান থেকে আসছে প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব কি বলছে, যে কোনো বস্তু দ্বারা শক্তি বিকিরণ বা শোষণ কোনো কন্টিনিউয়াস প্রসেস নয়। শক্তির বিকিরণ বা শোষণ সর্বদা একটি স্বল্প পরিমাণ শক্তির পূর্ণ সংখ্যার গুণিতকে ঘটে এবং যে দৃষ্ট স্বল্প পরিমাণ শক্তিকে কোয়ান্টাম বলা হচ্ছে এবং আলোর ক্ষেত্রে এই কোয়ান্টামকে ফোটন বলা হচ্ছে। তিনি বলছেন যে প্রতিটি কোয়ান্টাম শক্তির পরিমাণ ধ্রুবক নয়, এটি বিকিরিত বা শোষিত তরঙ্গের কম্পাঙ্কের উপর নির্ভর করে। কিভাবে নির্ভর করে? যে এই যে ইটা, এই যে এনার্জি, কতটা এনার্জি শক্তি পরিমাণ শক্তি নির্গত হবে সেটা ডিপেন্ড করছে কম্পাঙ্কের উপর, ফ্রিকোয়েন্সির উপর, এবং সেই ফ্রিকোয়েন্সির উপর ডিরেক্টলি প্রপোর্শনাল। এবং E ইজ টু এইচ নিউ, এই ফর্মুলাটা আমরা পাচ্ছি যেখানে এইচ হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, এইচ কে বলা হয় প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। এতদিন পর্যন্ত আমরা কি রেখেছি, লাইটকে একটা প্রিজমের মধ্যে দিয়ে পাস করা হচ্ছে, তখন একটা কন্টিনিউয়াস আমরা একটা স্পেক্ট্রা দেখতে পাচ্ছি, একটা পট্টি দেখতে পাচ্ছি স্পেক্ট্রার। কিন্তু প্ল্যাঙ্ক বলছেন যে কোনো শক্তি সেটা কতটা বিকিরিত হবে, কতটা শোষিত হবে, সেটা কন্টিনিউয়াসলি ঘটছে না, সেটা ঘটছে একটা প্যাকেট অফ এনার্জির একটা প্যাকেট আছে, সেই প্যাকেটের অনুযায়ী ঘটছে। মানে সেটা হতে পারে 1, সেটা হতে পারে 2, সেটা হতে পারে 3, সেটা কখনো 1.2 বা 1.5 হবে না। এবং আলোর ক্ষেত্রে এই কোয়ান্টামকে, মানে কোয়ান্টাম মানে হচ্ছে একটা পরিমাণ, স্বল্প পরিমাণ শক্তিকে কোয়ান্টাম হিসেবে তিনি দাগাচ্ছেন এবং তিনি বলছেন যে এই কোয়ান্টাম শক্তির পরিমাণ ধ্রুবক নয়, এটা নির্ভর করছে কোন ফ্রিকোয়েন্সির লাইট আমরা সেখানে ফেলছি। এটা একটা ডেভেলপমেন্ট হলো অ্যাটমিক থিওরির ক্ষেত্রে। এবং এই থিওরিটা পরে আমরা দেখতে পাবো রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। আচ্ছা, এটা একটা ডেভেলপমেন্ট হলো। এরপর আমরা দেখব যে কেন এই দুটো জিনিস পড়লাম, এই যে ব্ল্যাক বডি রেডিয়েশন এন্ড প্ল্যাঙ্ক কোয়ান্টাম থিওরি কেন পড়লাম, কারণ হচ্ছে আমরা পড়বো এবার রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। রাদারফোর্ডের পরমাণু মডেল কি কি এক্সপ্লেন করতে পারছিল না। ওই যে ফার্স্টে বললাম যে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুযায়ী পজিটিভ চার্জযুক্ত নিউক্লিয়াসকে কেন্দ্র করে যখন নেগেটিভ চার্জযুক্ত ইলেকট্রন কণা ঘূর্ণীয়মান হবে তখন সেটা একটা কন্টিনিউয়াস তড়িৎচুম্বকীয় তরঙ্গরূপে শক্তি বিকিরণ করবে। এর ফলে ইলেকট্রনটা ক্রমহ্রাসমান ব্যাসার্ধের পথে আবর্তন করতে করতে ক্রমশ নিউক্লিয়াসের দিকে এগিয়ে যাবে এবং একসময় নিউক্লিয়াসের উপর আছড়ে পড়বে। অর্থাৎ রাদারফোর্ডের পরমাণু মডেল অনুযায়ী একটা পরমাণু কখনোই স্থায়ী হবে না। তিনি বলছিলেন, রাদারফোর্ড কি বলছিলেন, যে এটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আর সেন্ট্রিফিউগাল ফোর্স এটা ব্যালেন্স করছে। কিন্তু এখানে ব্যালেন্স করছে এই তত্ত্বটাকে তিনি বললেন যে ম্যাক্সওয়েল বললেন যে
আপনি বলছেন ব্যালেন্স করছে, ঠিক আছে, কিন্তু এই ব্যালেন্সটা কিভাবে করছে, কতটা পরিমাণ শক্তি, সেই শক্তির পরিমাণটা কত, সেটাকে মেজার করবো কি করে? তো নানা রকমের কোয়েশ্চেন অ্যারাইজ হলো। অ্যান্ড দেন তিনি বলছেন যে যদি এরকমটাই হয় যে একটা চার্জ পার্টিকেল যখন মুভ করছে তখন তো সে শুধু নিজের শক্তি লুজ করবে তাই নয়, যেই শক্তিটা লুজ করবে তার জন্য তো আমরা একটা স্পেক্ট্রা দেখতে পাবো, যেই শক্তিটা বেরোচ্ছে সেই এনার্জিটাকে তো আমরা ভিজুয়ালাইজ করতে পারবো। তাহলে সেটা কোথায় গেল? যদি সেটাও না পাই তাহলে আপনার পরমাণু মডেল অনুযায়ী তো কোনোদিন অ্যাটম স্টেবলই হবে না, যদি আছড়ে পড়ে যায় একসময়। ভারী মুশকিলের ব্যাপার। নেক্সট ক্রিটিসিজম কি? নেক্সট হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল অনুযায়ী হাইড্রোজেনের রেখা বর্ণালীর কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। হাইড্রোজেনের রেখা বর্ণালী বিষয়টা কি? হাইড্রোজেনের রেখা বর্ণালীতে হচ্ছে, এর পরের স্লাইডে আই গেস আছে, না যখন বোর পড়বো তখন আছে এক্সপ্লেন করা। হাইড্রোজেনের রেখা বর্ণালীতে হচ্ছে আমরা স্পেক্ট্রাতে এরকম ব্ল্যাক পট্টির মধ্যে একটা একটা করে লাইন পাচ্ছি, কিছু কিছু ছাড়া ছাড়া একটা একটা করে লাইন পাচ্ছি। হাইড্রোজেন অ্যাটমকে নিয়ে যখন পরীক্ষা করা হচ্ছে তার মধ্যে আমরা এরকম একটা একটা সিঙ্গেল লাইন পাচ্ছি। তো রাদারফোর্ডের পরমাণু মডেল এটার কোনো ব্যাখ্যা দিতে পারেনি, যেটা আমরা বোরের পরমাণু মডেল থেকে পাবো ব্যাখ্যা। পরমাণুর বিভিন্ন ইলেকট্রনীয় কক্ষপথের ব্যাসার্ধ সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি। তিনি বলেছেন যে একটা বৃত্তাকার কক্ষপথে ঘুরছে ইলেকট্রন আর মাঝখানে আছে নিউক্লিয়াস, কিন্তু এই বৃত্তাকার কক্ষপথ যে কত দূরে অবস্থিত তার সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি। কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনগুলোর গতিবেগ এবং শক্তি সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি। এই যে আগে বললাম, তিনি বলছেন যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আছে, ইলেকট্রনের ভেলোসিটি আছে, মুভ করছে, তারা ব্যালেন্স করছে, সেন্ট্রিফিউগাল ফোর্স আছে, কিন্তু এই ফোর্সটা যে কতটা বড় বা কতটা ছোট, তার ম্যাগনিটিউড কি, তার কি, এই সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি। নিউক্লিয়াসে কেবলমাত্র প্রোটনের উপস্থিতি দ্বারা বিভিন্ন মৌলের পারমাণবিক ভরের কোনো ব্যাখ্যা পাওয়া যায়। কি দেখা গেল যে একটা মৌলের পারমাণবিক ভর যা হচ্ছে, তাহলে সেটা তার নাম্বার অফ প্রোটনের ভরের সঙ্গে সমান হওয়া উচিত ছিল, কারণ নিউক্লিয়াসে শুধুমাত্র প্রোটন রয়েছে আর বাইরে ইলেকট্রন রয়েছে। যেই ইলেকট্রনগুলোর কোনো মাস নেই, ইলেকট্রনের মাসকে খুব নগণ্য ধরা হচ্ছে, তাহলে একটা অ্যাটম ধরো, এখানে বাইরে ইলেকট্রন রয়েছে 4টে, দুটো বাইরে এসেছিল, দুটো ভেতরে এসেছিল, এবং ভেতরেও প্রোটন রয়েছে 4টে। তাহলে প্রোটন যখন 4টে রয়েছে, তাহলে এই পরমাণুটার মাস এই 4টে প্রোটনের মাসের সমান হওয়া উচিত ছিল, কিন্তু 4টে প্রোটনের মাসের সমান হচ্ছে না, দেখা যাচ্ছে তার থেকে অনেক বেশি হচ্ছে, সেটা এক্সপ্লেন করা যায়নি। এরপর আমরা পড়বো বোরস অ্যাটমিক মডেল। নিলস বোর প্রপোজ করলেন বোরস অ্যাটমিক মডেল in 1915, and the Bohr model state that the negatively charged electron orbit a small positively charged nucleus. তিনি বললেন কি, যে একটা নেগেটিভলি চার্জ ইলেকট্রন যেটা অরবিটে থাকছে, এবং পজিটিভলি চার্জ প্রোটন যেটা হচ্ছে নিউক্লিয়াসে থাকছে। এবং মেন ক্যারেক্টারিস্টিক কি, তিনি বললেন যে ইলেকট্রনস অরবিট দ্য নিউক্লিয়াস ইন অরবিটস দ্যাট হ্যাভ আ সেট সাইজ অ্যান্ড এনার্জি। তিনি ফার্স্ট বলছেন যে ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট ডিস্টেন্সে, নির্দিষ্ট শেপের, নির্দিষ্ট এনার্জির কক্ষপথেই থাকবে, এবং the energy of the orbit is related to the size, the lowest energy is found to the smallest orbit, এবং যত আমরা সাইজ ইনক্রিজ করব তত তার এনার্জি ইনক্রিজ করবে, যত সাইজ ছোট হবে তত তার এনার্জি কম হবে। the lowest energy is found in the smallest orbit, বাংলাতে আছে, চাপ নিও না, পরে বাংলাতে আছে। Radiation is absorbed or emitted when an electron moves to one orbit to another. বলছে যদি ইলেকট্রনটা একটা কক্ষপথ ছেড়ে অন্য কক্ষপথে যায় অথবা অন্য কক্ষপথে নেমে আসে, তখনই কেবলমাত্র রেডিয়েশন অ্যাবজর্ব হবে অথবা এমিট হবে, মানে তখনই কেবলমাত্র আমরা স্পেক্ট্রা দেখতে পাবো যে সেটা এমিশন স্পেক্ট্রা নাকি সেটা অ্যাবজর্পশন স্পেক্ট্রা। বোঝা গেছে? নিলস বোর কি করলেন, রাদারফোর্ডের যে সার্কুলার অরবিট ছিলেন, অরবিটের কথা রাদারফোর্ড বলেছিলেন,
সেটাকে তিনি মানলেন, তিনি বললেন ঠিক আছে, রাদারফোর্ড বলেছেন যে সার্কুলার অরবিট আছে, আমিও বলছি যে সার্কুলার অরবিট আছে, কিন্তু এই সার্কুলার অরবিট গুলোর ডিফাইন সাইজ অ্যান্ড এনার্জির, র্যান্ডম কোনো অরবিটে ইলেকট্রন থাকতে পারবে না যে এরকমটা হয়ে গেল যে এখানে রইলো, কিছুক্ষণ পরে সে এখানে চলে গেল, কিছুক্ষণ পরে আবার নেমে এলো, এরকমটা হবে না। ডিফাইন শেপ এন্ড সাইজে নর্মাল টাইমে ইলেকট্রন গুলো মুভ করবে, এবং যদি কখনো এরকমটা হয় যে সে একটা অরবিট থেকে অন্য অরবিটে জাম্প করছে, সেটা যদি হায়ার অরবিট হয় তাহলে তাকে তার এনার্জি লাগবে জাম্প করতে, এবং যদি সেটা লোয়ার অরবিট হয় তাহলে সে এনার্জি রিলিজ করে দেবে। কেন? কারণ যেটা হায়ার অরবিট, ধরো এটা সেকেন্ড অরবিট আর এটা হচ্ছে ফার্স্ট অরবিট, যে হায়ার অরবিটটা রয়েছে তার এনার্জি, এটা E2 হলে এটা E1, দেন E2 ইজ গ্রেটার দেন E1, তার এনার্জি কিন্তু বেশি, যার জন্য যখন এখান থেকে একটা ইলেকট্রন জাম্প করে এখানে যাবে, এখানে তখনই ইলেকট্রনটা থাকতে পারবে যখন এর ক্যাপাসিটি থাকবে এখানে থাকার, মানে ইলেকট্রনটা এখন E1 এনার্জিটা অ্যাফোর্ড করতে পারছে, তাই ইলেকট্রনটা E1 এনার্জি স্টেটে রয়েছে। যেই মুহূর্তে ইলেকট্রনটা E2 এনার্জি স্টেটের এনার্জিটা অ্যাফোর্ড করতে পারবে তখন সে E2 তে চলে যাবে। মানে ইটস লাইক কি আমি এখন অ্যান্ড্রয়েড অ্যাফোর্ড করতে পারছি তাই আমি অ্যান্ড্রয়েড ইউজ করছি, যদি আমি আজকে আইফোন অ্যাফোর্ড করতে পারতাম বা যে হায়ার অর্ডারের ফোনগুলো আছে অ্যান্ড্রয়েডেও স্যামসাং এর যে সমস্ত ফোনগুলো আছে সেগুলো যদি আমি অ্যাফোর্ড করতে পারতাম তাহলে আমি সেগুলো ইউজ করতাম। যতক্ষণ না পর্যন্ত আমি অ্যাফোর্ড করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমি সেটা ইউজ করতে পারবো না। এখানে কোনো ইএমআই অপশন অ্যাভেলেবেল নেই যে আমি একটুখানি টাকা দিলাম বা একটুখানি এনার্জি গেন করে এখানে কোথাও রয়ে গেলাম, তারপর আবার একটু এনার্জি গেন করে এখানে চলে গেলাম, এরকমটা হবে না। কোনো লোন, ক্রেডিট, ইএমআই অপশন কিছু অ্যাভেলেবেল নেই। যদি তুমি অ্যাফোর্ড করতে পারো, ক্যাশে কিনতে পারো, তবেই কিনতে পারবে, এবং ইলেকট্রনের কাছে যদি সেই সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ এনার্জি আসে যে ইলেকট্রন একটা স্টেট থেকে অন্য স্টেটে গিয়ে থাকতে পারবে, তবেই একমাত্র ইলেকট্রন একটা স্টেট থেকে অন্য স্টেটে যাবে এবং গেলে অ্যাবজর্পশন অর এমিশন হবে। তো এখানে পরমাণু মডেলটা এবার আমরা এখান থেকে ফার্স্ট পাচ্ছি যে কনসেপ্ট অফ স্টেশনারি অরবিট, স্থির কক্ষপথের ধারণা পাচ্ছি। এতক্ষণ পর্যন্ত কিন্তু কক্ষপথ শুনছিলাম, রাদারফোর্ড বলছিলেন, কিন্তু সেইটা যে একটা স্টেশনারি অরবিট, কক্ষপথটা যে এক জায়গায় ফিক্স রয়েছে, ইলেকট্রন গুলো মুভ করছে, সেটার ধারণা আমরা পাচ্ছি বোরের মডেল থেকে। তিনি বলছেন যে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে চারপাশে সকল সম্ভাব্য কক্ষপথে আবর্তন করতে পারে না, এরকমটা নয় যে তার ইচ্ছা হলো একবার, মানে ইটস লাইক কি তোমার একটা বিল্ডিং আছে যেখানে 4 তলা আছে, তো এরকমটা নয় যে ইচ্ছা হলো তুমি সিঁড়িতে খেয়ে ফেললে, সিঁড়িতে ঘুমিয়ে গেলে, এরকমটা না। হয় তোমাকে ফার্স্ট ফ্লোরে এসে খেতে হবে, ঘুমাতে হবে, সিঁড়ি দিয়ে শুধু তুমি যাতায়াত করতে পারো, দ্যাট ইজ নট দ্য প্লেস ফর রেস্ট অর ডুইং এনিথিং এলস। সেটা শুধুমাত্র একটা স্টেট থেকে একটা তলা থেকে অন্য তলায় যাওয়ার কমিউনিকেশনের রাস্তা। তো ইলেকট্রনও সেরকম নিউক্লিয়াসের চারপাশে যে কোনো কক্ষপথে আবর্তন করতে পারে না, শুধুমাত্র কয়েকটি নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথ রয়েছে যেটা শক্তি নির্দিষ্ট থাকে, এবং সেই অনুমোদিত কক্ষপথগুলোতেই তারা ঘুরতে পারে, এবং এই কক্ষপথগুলোর জায়গা পরিবর্তন হয় না। তুমি ফার্স্ট একতলায় থাকবে না, দুতলায় থাকবে না, তিনতলায় থাকবে না, ছাদে থাকবে, সেটা তোমার এনার্জির উপর ডিপেন্ড করছে। কিন্তু একতলাটা তো উঠে গিয়ে আর দুতলা হয়ে যাচ্ছে না, বা একতলাটা উঠে গিয়ে 1.4 তলা হয়ে যাচ্ছে না, এরকমটা হয় না। তাই কক্ষপথগুলো স্টেশনারি, নিশ্চল। এই কক্ষপথগুলিতে আবর্তনকালে ইলেকট্রন কোনো শক্তি বা শোষণ বিকিরণ করে না। মানে তুমি যখন একতলাতে থাকছো তখন তোমাকে ওপর, মানে তোমার কোনো এনার্জি লস করতে হচ্ছে না, তুমি সেই তলাতেই মুভ করছো, যার জন্য তোমাকে আপ এন্ড ডাউন করতে হচ্ছে না, তোমার কোনো এনার্জি লস অথবা গেইন করতে হচ্ছে না। ইলেকট্রনটা যখন তার স্টেশনারি অরবিটে মুভ করছে, সে স্টেশনারি অরবিটে মুভ করার জন্য তাকে কোনো রকমের এনার্জি শোষণ বা বিকিরণ করতে হচ্ছে না। এবং এই যে কক্ষপথগুলো, এই কক্ষপথগুলিকে প্রধান কোয়ান্টাম নাম্বার বা এন দ্বারা ডিনোট করা হয়, 1 2 3, অথবা KLM সেল দ্বারা চিহ্নিত করা হয়। ক্লিয়ার? আচ্ছা, এই কক্ষপথগুলোর এনার্জি কিরকম? এনার্জি যত নিউক্লিয়াস থেকে সাইজ বাড়তে থাকবে তত এনার্জি ইনক্রিজ করতে থাকবে। তাই এখানের এনার্জি যদি হয় E2 আর এখানের এনার্জি, এটা E3 3 নম্বর কক্ষপথ, এটা যদি E2 হয়, এটা E1, তো এই E3 থেকে যখন E1 E2 তে চলে আসবে, E3 এর এনার্জি হচ্ছে বেশি E2 থেকে,
এটাকে আমরা ডেল ই দ্বারা ডিনোট করছি এবং এই ডেল ই এর ভ্যালু হবে এইচ নিউ। তখন কি করবে না এইচ নিউ পরিমাণ শক্তি রেডিয়েট করবে। আর যদি E2 থেকে E1 এ যায়, যদি E2 থেকে E1 এ যায় তাহলে এইচ নিউ পরিমাণ শক্তি অ্যাবজর্ব করবে। এখান থেকে আমরা পাচ্ছি কৌণিক ভরবেগের একটা কোয়ান্টাইজেশন বা হ্যাঁ কোয়ান্টায়ন। ইলেকট্রন শুধুমাত্র যে কক্ষপথগুলিতে আবর্তন করতে পারে, এখানে ইলেকট্রনের কৌণিক ভরবেগ একটি নির্দিষ্ট রাশির অখণ্ড গুণিতক। মানে ইলেকট্রনগুলো যে মুভ করছে, এই যে ইলেকট্রনগুলো মুভ করছে, এর তো একটা মাস আছে, মানে ভর আছে এবং বেগ আছে। তো mvr যেটাকে আমরা কৌণিক ভর দ্বারা, মাসটাকে যদি আমরা নেগলেক্টও করি, জিরো তো নয়, নেগলেক্ট করছি, মাসটা এতটাই নগণ্য সেটাকে আমরা নেগলেক্ট করে দিচ্ছি। এবং এই যে vr, তার যে এই যে কৌণিক ভরবেগটা, এই mvr এটা হচ্ছে n ইন্টু h/2π। এটা হচ্ছে এই h/2π এর একটা অখণ্ড গুণিতক। মানে এই n এর ভ্যালু 1 2 3 হতে পারে, কখনোই n এর ভ্যালু is not equal to 1.5 or 2.5 or 3.75, এরকমটা কখনোই হবে না। ঠিক আছে, বোঝা গেছে? এবং তিনি এটা বললেন, বারবার যেটা বলছি, ইলেকট্রন যখন একটা স্থির কক্ষপথে থাকে, কোনো কিছু করছে না, যখন এদিক থেকে ওদিকে যাচ্ছে তখন শক্তি বিকিরণ করবে। এই পিডিএফটা তোমরা এই টেলিগ্রামে পেয়ে যাবে। পিডিএফটা দেওয়ার পর একবার পড়বে থরলি, এটা একদম রেডি হয়ে যাবে। এবার পরমাণুর মডেলের, বোর্ডের যে পরমাণুর মডেল, সেটার সাফল্য। এখানে পরমাণুর যে স্টেবিলিটি সেটা সফলভাবে ব্যাখ্যা করা গেল। কারণ এখানে তিনি বলছেন যে এর যে কৌণিক ভরবেগ রয়েছে সেটা কতটা রয়েছে তিনি বলছেন, এবং তিনি বলছেন যে এটা তখনই একটা স্টেট থেকে অন্য স্টেটে যাবে যখন সেটা এনার্জি অ্যাবজর্ব করবে অথবা রেডিয়েট করবে। এবং এখানে তার এনার্জির কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে না যখন এই স্টেশনারি অরবিটে ঘুরছে। তাহলে এরকমটা ভাবার কোনো কারণ নেই যে এটার যে স্পেকটা বিকিরিত হতে হতে এটা এসে আছড়ে পড়বে, যে কেসটা আমরা রাদারফোর্ডে পাচ্ছিলাম, সেটাকে উনি ওয়েল এক্সপ্লেন করে দিলেন এবং সেটা নিয়ে আর কোনো সংশয় থাকলো না। এবং পরমাণুর যে হাইড্রোজেন অ্যাটমের রেখা বর্ণালী ছিল সেগুলোকেও তিনি তরঙ্গ দৈর্ঘ্যের গাণিতিকভাবে সফলভাবে ব্যাখ্যা করলেন। তিনি বললেন যে যখন কেবলমাত্র একটা স্টেট থেকে অন্য স্টেটে আসছে তখনই আমরা একটা করে স্পেকট্রাল লাইন দেখতে পাচ্ছি, তাই জন্য এরকম ব্ল্যাক দেখতে পাচ্ছি আর একটা একটা করে লাইন দেখতে পাচ্ছি। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, এখানে যে সিরিজটা রয়েছে, লিমেন সিরিজ, বামা সিরিজ, প্যাশন সিরিজ, ব্র্যাকেট সিরিজ এন্ড ফান, এখানে তোমরা যেটা মনে রাখবে সেটা হচ্ছে কোন রেঞ্জে রয়েছে। ঠিক আছে, লিমেন সিরিজ হচ্ছে আলট্রাভায়োলেট রেঞ্জে রয়েছে, বামা সিরিজ ভিজিবল রেঞ্জে রয়েছে, প্যাশন সিরিজ নিয়ার ইনফ্রার, ব্র্যাকেট হচ্ছে ফার ইনফ্রার, এন্ড ফান্ডও হচ্ছে ফান্ড, এটা হচ্ছে ফার ইনফ্রার। যেটা ইম্পর্টেন্ট মনে রাখবে যে লিমেন হচ্ছে আলট্রাভায়োলেট রেঞ্জে রয়েছে, বামার হচ্ছে একমাত্র ভিজিবল রেঞ্জে রয়েছে। ঠিক আছে, বামার সিরিজটাই একমাত্র ভিজিবল রেঞ্জে রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি, আর প্যাশন, ব্র্যাকেট এগুলো সব ইনফ্রারেড রিজিয়নে রয়েছে। নেক্সট, এবার বোর মডেলের ত্রুটি। বোর মডেলের ত্রুটি কি? বোর মডেল হাইড্রোজেনের রেখা বর্ণালী তো ব্যাখ্যা করতে পারলেন, কিন্তু এই যে যখন আরো উন্নত যন্ত্রপাতি আবিষ্কার হলো, তখন কি হলো, এই যে হাইড্রোজেনের একটা রেখা বর্ণালী একটা সিঙ্গেল লাইন ছিল, সেটা দেখা গেল যে আরো সূক্ষ্ম বীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখা গেল যে ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে এই যে এটা একটা লাইন নয়, এটা আসলে অনেকগুলো সিঙ্গেল লাইন একসাথে ক্লাস্টার্ড হয়ে আছে। এবং এই যে এফেক্টটা, যেটাকে আমরা জিম্যান এফেক্ট বলছি, আর অথবা ইলেকট্রোস্ট্যাটিক যদি কোনো একটা ফোর্স থাকে সেই ইলেকট্রিক্যাল ফিল্ডে, সেটাও এরকম স্প্লিট হয়ে যাচ্ছে, যেটাকে আমরা বলছি স্টার্ক প্রভাব, সেটাকেও ব্যাখ্যা করতে পারলো না। এবং বহু ইলেকট্রন পরমাণুর বর্ণালীও ব্যাখ্যা করতে পারলো না। হাইড্রোজেনের কাছে কি আছে? একটা ইলেকট্রন আছে। হাইড্রোজেনের যে রেখা বর্ণালী সেগুলোকে তো ওয়েল এক্সপ্লেন করলো বোর মডেল, বাট যখন আমরা মাল্টি ইলেকট্রন মডেল দেখছি সেক্ষেত্রে কিন্তু বোর মডেল সেটা এক্সপ্লেন করতে ব্যর্থ হলো। এবং ইলেকট্রনকে শুধু কণা হিসেবে ধরা হয়েছে, তার কোনো তরঙ্গ ধর্মকে উপেক্ষা করা হয়েছে। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি লঙ্ঘন করছে। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি কি বলছে? যে আমরা কোনো একটা মুভিং পার্টিকলস বা মুভিং অবজেক্টে
পজিশন এবং ভেলোসিটি একসাথে ডিটারমাইন করতে পারবো না। যদি কোনো একটা মুভিং অবজেক্ট হয় তাহলে তার ভেলোসিটি যদি আমরা ডিটারমাইন করতে যাই তাহলে তার পজিশন অ্যাকুরেটলি ডিটারমাইন করতে পারবো না। যদি পজিশন অ্যাকুরেটলি ডিটারমাইন করতে হয় তাহলে আমরা ভেলোসিটি অ্যাকুরেটলি ডিটারমাইন করতে পারবো না। কিন্তু বোর মডেলে বোর ইলেকট্রনের পজিশন এবং ভেলোসিটি দুটোই একসাথে ক্যালকুলেট করছিলেন, যেটা হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপালকে লঙ্ঘন করছিল। এবং কক্ষপথকে শুধুমাত্র বৃত্তাকার বলে মনে করা হয়েছিল, কারণ আফটার সাম ডেভেলপমেন্ট ইন অ্যাটমিক থিওরি আমরা দেখতে পাবো যে কক্ষপথগুলো বৃত্তাকার নয়, অ্যাকচুয়ালি উপবৃত্তাকার। ঠিক আছে, ইলিপ্টিক্যাল পাথ, নট সার্কুলার পাথ। এখানে আসছি সোমারফিল্ডের ধারণা বা কোয়ান্টাম সংখ্যা। এটা হচ্ছে আমাদের আলটিমেট গোল ছিল, আমরা শুরুটা এটা দিয়ে করেছিলাম। ডাল্টন মডেল, থমসন মডেল, রাদারফোর্ড মডেল, বোর মডেল এন্ড সোমারফিল্ড মডেল। সোমারফিল্ড ফার্স্ট ইলেকট্রনকে অ্যাজ এ পার্টিকেল হিসেবে কল্পনা না করে তিনি বললেন যে ইলেকট্রন is a wave, electron is a cloud, মানে একটা নেগেটিভ চার্জের ক্লাউড যেটা নিউক্লিয়াসের চারপাশে মুভ করছে। এবং হাইড্রোজেনের বর্ণালীর মূল রেখাগুলির সূক্ষ্ম গঠন ব্যাখ্যা করতে গিয়ে সোমারফিল্ড বোরের বৃত্তাকার কক্ষপথ ছাড়াও উপবৃত্তাকার কক্ষপথ কল্পনা করেন এবং তিনি 4টি কোয়ান্টাম সংখ্যার এবং একটি ইলেকট্রনের সঠিক অবস্থান ব্যাখ্যা করেন। তিনি বললেন যে একটা ইলেকট্রনের কে সঠিক কোথায় রয়েছে সেটা যদি আমাদেরকে বুঝতে হয় বা ব্যাখ্যা করতে হয় তাহলে 4টে কোয়ান্টাম সংখ্যা লাগবে, যেটা দিয়ে আমরা একটা ইলেকট্রনের আইডেন্টিটি কার্ড তৈরি করতে পারবো। এবং বোর বা রাদারফোর্ড যেটা বলছিলেন যে বৃত্তাকার কক্ষপথ, তিনি বললেন শুধু বৃত্তাকার কক্ষপথ নয়, বৃত্তাকার ছাড়া উপবৃত্তাকার মানে ইলেপ্টিক্যাল কক্ষপথও রয়েছে। এবং তিনি 4টি কোয়ান্টাম সংখ্যা ধারণা দেন। তিনি বললেন সার্কুলার অরবিট তো রয়েছে, সার্কুলার অরবিট ছাড়াও ইলেপ্টিক্যাল অরবিটও রয়েছে। এবং সোমারফিল্ডই ফার্স্ট হচ্ছে ইলেকট্রনকে অ্যাজ এ ক্লাউড হিসেবে কল্পনা করেন। কোয়ান্টাম সংখ্যার ধারণা দিলেন। তিনি বললেন একটা ইলেকট্রনের যদি আইডেন্টি কার্ড বানাতে হয় যে সে কোথায় থাকে, কোন বাড়িতে থাকে, কত নম্বর ফ্ল্যাটে থাকে, কোন রুমটাতে থাকে, এত কিছু যদি একটা ইলেকট্রনের ক্যারেক্টারিস্টিক জানতে হয় তাহলে 4টে কোয়ান্টাম সংখ্যা লাগবে। একটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা মুখ্য কোয়ান্টাম সংখ্যা, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বা গৌণ কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম নাম্বার বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম নাম্বার 4টে কোয়ান্টাম নাম্বার থেকে আমরা কি কি পাবো? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থেকে আমরা পাবো যে ডিস্টেন্স ফ্রম দ্য ইলেকট্রন ফ্রম নিউক্লিয়াস, যে সেটা কত নম্বর কক্ষে রয়েছে, সেই ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে কত ডিস্টেন্সে রয়েছে সেটা আমরা পাবো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থেকে। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বা এল থেকে পাবো শেপ অফ দ্য অরবিটাল, সেই যে অরবিটালটা রয়েছে সেই অরবিটালের শেপ কেমন। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার থেকে পাবো ওরিয়েন্টেশন অফ দ্য অরবিটাল, সেই অরবিটালটা কিরকম ওরিয়েন্টেশনে রয়েছে। মানে আমরা একটা অ্যাটমকে যদি আমরা একটা এক্স ওয়াই প্লেনে ফেলে দিই তাহলে এই যে অরবিটটা রয়েছে বা অরবিটালটা রয়েছে সেটা কিরকম ওরিয়েন্টেশনে রয়েছে সেটা আমরা পাবো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার সাহায্যে। এবং ইলেকট্রনটা কিরকম ওরিয়েন্টেশনে রয়েছে সেটা পাবো আমরা স্পিন কোয়ান্টাম নাম্বারের সাহায্যে। এই পার্টটা কোন কোয়ান্টাম নাম্বার থেকে আমরা কি পাচ্ছি এটা একটুখানি যদি বুঝতে অসুবিধা হওয়ার কথা না, যদি নাও বুঝতে পারো দেন মুখস্থ করতে হবে তোমাকে। বেসিক্যালি 2-3বার শুনলে মনে থাকবে। একটুখানি জল খেয়ে নি। যেখানে আমরা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থেকে ডিস্টেন্স পাচ্ছি, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বা গৌণ কোয়ান্টাম নাম্বার থেকে শেপ অফ দ্য অরবিটাল বা আকৃতি পাচ্ছি, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার থেকে ওরিয়েন্টেশন অফ দ্য অরবিটালটা বা কক্ষটা কিরকম ভাবে ওরিয়েন্টেড রয়েছে সেটা পাচ্ছি, এবং স্পিন থেকে ওরিয়েন্টেশন অফ দ্য ইলেকট্রন স্পিন পাচ্ছি। মুখ্য কোয়ান্টাম সংখ্যাকে এম দ্বারা ডিনোট করা হচ্ছে। খেয়াল রাখবে এর ভ্যালু কিন্তু 1 থেকে শুরু হচ্ছে, 0 হতে পারে না। কেন 0 হতে পারে না? কারণ 0 যদি হয় তাহলে কি ডিস্টেন্স কি 0 হবে? ডিস্টেন্স কখনো 0 হতে পারে? কক্ষপথ মানে সেটা তো নিউক্লিয়াস থেকে কিছুটা দূরে অবস্থান করবে। মুখ্য কোয়ান্টাম সংখ্যা দ্বারা ইলেকট্রনের কক্ষপথগুলিকে প্রকাশ করা হয়, কতটা দূরে অবস্থান করছে বা কোন শক্তি স্তরে রয়েছে সেটা বোঝা যায়। কোন ইলেকট্রনীয় কক্ষে সর্বোচ্চ, এটা 2n² বাংলাতে লেখা হয়ে গেছে, 2n² ইলেকট্রন থাকতে পারে। মানে যদি n এর ভ্যালু 1 হয় তাহলে 2n² মানে হচ্ছে 2টো, যদি n এর ভ্যালু 2 হয় তাহলে 2n² মানে হচ্ছে 8টা, n এর ভ্যালু 3 হলে
2n² মানে হচ্ছে 18টা, কিন্তু n এর ভ্যালু যখন 4 হচ্ছে তখন হচ্ছে 2n² 32, কিন্তু 32 এর বেশি ইলেকট্রন থাকতে পারবে না, ঠিক আছে? এটা 5 হলেও সেখানে 32ই থাকবে। গৌণ কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা, সেটাকে এল দ্বারা ডিনোট করা হচ্ছে। এল এর ভ্যালু শুরু হচ্ছে 0 থেকে। এল এর ভ্যালু যখন 0 তখন সেটা হচ্ছে এস, ঠিক আছে? এল এর ভ্যালু যখন 1 সেটা হচ্ছে পি, এল এর ভ্যালু যখন 2 সেটা হচ্ছে ডি, এল এর ভ্যালু যখন 3 সেটা হচ্ছে এফ। এই এস পি ডি এফ এর কনসেপ্ট আমরা এই জায়গা থেকে পাচ্ছি, এস পি ডি এফ এর কনসেপ্ট। গৌণ কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা উপকক্ষের ধারণা পাই, উপকক্ষ বা অরবিটালের ধারণা পাই। আমরা কি পেলাম যে এন কক্ষ মানে 1 নম্বর কক্ষের কত নম্বর উপকক্ষ, ওই যে বললাম কত নম্বর বিল্ডিং এর, কত নম্বর ফ্ল্যাটের, কোন রুমে থাকে, সবকিছু জানতে হবে। তো এই উপকক্ষের ধারণা পাচ্ছি আমরা এল থেকে, এবং এল এর ভ্যালু এন এর জন্য n-1 পর্যন্ত হতে পারে। মানে এন এর ভ্যালু যদি 1 হয় তাহলে এল এর ভ্যালু কি হবে, এল এর ভ্যালু তখন 0 হবে, n-1 মানে তো 0। এন এর ভ্যালু যদি 2 হয় তাহলে এল এর ভ্যালু কি কি হতে পারে, 0 হতে পারে, আর n-1 মানে 2-1 হচ্ছে 1 হতে পারে। এন এর ভ্যালু যদি 3 হয় তাহলে এল এর ভ্যালু কি হতে পারে, 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে। তো এইভাবে যাবে। এন এর ভ্যালু যখন 4 হবে তখন এল এর ভ্যালু 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। বোঝা গেছে? এবং একটি উপকক্ষের অন্তর্গত কক্ষকের সংখ্যা, একটা উপকক্ষ পেলাম, তার মধ্যে আবার কক্ষক থাকবে, সেই কক্ষকের সংখ্যা কতগুলো না 2l+1, 2l+1। তার মানে যদি l = 0 হয়, l = 0 তে একটাই উপকক্ষ থাকবে, l = 1 এ কি হবে, 2+1 তিনটে উপকক্ষ থাকবে। এটা একটুখানি এক্সপ্লেইন করে দিচ্ছি। আমি কি বললাম যে এল এর ভ্যালু যখন 0 তখন সেটা এস অরবিটাল, এল এর ভ্যালু যখন 1 সেটা পি অরবিটাল, আর এল এর ভ্যালু যখন 3 তখন সেটা ডি অরবিটাল। শেপ অফ দ্য অরবিটাল আমরা এল থেকে পাচ্ছি। এবং বলছে যে এই অরবিটালটার মধ্যে কতগুলো ঘর থাকবে সেটা ডিপেন্ড করছে এই ফর্মুলার উপর 2l+1 এর উপর। তার মানে যদি পি অরবিটালে কতগুলো আমরা খোপ কাটবো সেটাই ডিপেন্ড করছে কিসের উপর, এই ফর্মুলার উপর। তাহলে 1 যদি বসে তাহলে 3টে খোপ কাটতে পারবো, 3টে কক্ষক রয়েছে। ডি মানে হচ্ছে 3, তাহলে 2l+1 মানে হচ্ছে 3 2 6 1 7। ডি মানে 3 না, ডি মানে 2, সরি, ডি মানে 2, 7 তো এফ এর ক্ষেত্রে। তাহলে এটা কত হচ্ছে 5টা, তাহলে ডি তে থাকবে 5টা, 1 2 3 4 5। বোঝা গেছে? ওকে, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা সেটা -l থেকে শুরু করে +l পর্যন্ত পূর্ণ সংখ্যা হবে, এবং এর ইলেকট্রনগুলির ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা হতে পারে 2l+1। মানে যতগুলো কক্ষ হবে, এই যে কক্ষ আমরা বার করলাম যে পি এর ক্ষেত্রে 3টে কক্ষ, এই কক্ষগুলোরই কোন ওরিয়েন্টেশনে থাকবে, প্রত্যেকের একটা করে এম এর ভ্যালু থাকবে। ডি এর ক্ষেত্রে যে 5টা, সেটারও তোমার 5টারই ম্যাগনেটিক নাম্বার থাকবে। তার মানে এখানে এল এর ভ্যালু কোথা থেকে শুরু হয়েছে, এল এর ভ্যালু হচ্ছে শুরু 2l+1, মানে l = এখানে হচ্ছে আমার 1, তাহলে এটা -l থেকে শুরু হবে +l পর্যন্ত। -l থেকে শুরু হলো, -1 0 +1। l এর ভ্যালু এখানে হচ্ছে 2, তাহলে এখানে -2 -1 0 +1 +2। এত কিছু লাগে না, জাস্ট এক্সপ্লেন করার জন্য বলছি। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা থেকে একটি ইলেকট্রনকে কক্ষের অবস্থান, কোন কক্ষকে অবস্থান রয়েছে তার ত্রিমাত্রিক বিস্তার সম্পর্কে আমরা জানতে পারি। এবং স্পিন কোয়ান্টাম সংখ্যাকে এস দিয়ে ডিনোট করা হয়। এটা +হাফ হতে পারে, -হাফ হতে পারে, একটা হচ্ছে আপ স্পিন, একটা হচ্ছে ডাউন স্পিন। এরপর আসছি পরমাণুর চারিদিকে ইলেকট্রন কিভাবে শক্তি স্তরে সজ্জিত থাকবে সেটা ডিপেন্ড করে 3টে নিয়ম মেনে। কি কি নিয়ম? 1 নম্বর হচ্ছে পাউলির এক্সক্লুশন প্রিন্সিপাল, পাউলির অপবর্জন নীতি, হুন্ডের মাল্টিপ্লিসিটি নীতি এবং আফবাউ প্রিন্সিপাল।
তিনটে নীতি। পাউলির অপবর্জন নীতি কি বলছে? পাউলির অপবর্জন নীতি বলছে যে কোনো একটি পরমাণুর যে কোনো দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হতে পারে না। এই যে আমরা এন এল এম এস পেলাম, এই যে চারটি কোয়ান্টাম সংখ্যা, এই চারটে কোয়ান্টাম সংখ্যা দিয়ে একটা সিঙ্গেল ইন্ডিভিজুয়াল ইলেকট্রনকে আমরা ডিফাইন করতে পারবো। কখনোই দুটো ইন্ডিভিজুয়াল ইলেকট্রনের দুটো আলাদা আলাদা ইলেকট্রনের চারটে কোয়ান্টাম সংখ্যা এক হতে পারে না। তিনটে হতে পারে কিন্তু চারটে এক হতে পারে না। মানে তোমার যে সিবলিং আছে তার বাবার নাম, মায়ের নাম, তার অ্যাড্রেস, তার পোস্ট অফিসের অ্যাড্রেস সবকিছু সেম, কিন্তু তার নামটা আলাদা। তোমার যে ভাই বা বোন আছে, তো সেরকম ভাবে চারটে কখনো সেম হতে পারবে না, তিনটে সেম হতে পারে। কুন্ডের মাল্টিপ্লিসিটি প্রিন্সিপাল কি বলছে? যে সমশক্তি সম্পন্ন কক্ষ বা অরবিটাল গুলিতে কিভাবে ইলেকট্রন দ্বারা পূর্ণ হয় তার নির্দেশ এই সূত্র অনুযায়ী পাওয়া যায়। মানে যদি আমরা কি পড়ছিলাম এতক্ষণ ধরে, যে এন হচ্ছে আমার শক্তি স্তর ডিফাইন করছে, তো এন এর ভ্যালু যদি 2 হয় তাহলে এল এর ভ্যালু কত হবে? 0 হবে আর 1 হবে। 0 হলে যখন এন এর ভ্যালু 0 তখন তো এস অরবিটাল, এস অরবিটালতে একটাই কক্ষ, কিন্তু 1 যে অরবিটাল রয়েছে সেক্ষেত্রে আমার কতগুলো কক্ষক থাকবে? 12 প্লাস 1। 12 প্লাস 1 মানে হচ্ছে 3টে, তাহলে এখানে আমার 3টে খোপ থাকবে। তাহলে এই যে 3টে খোপ রইলো, এই 3টে খোপ তো সমশক্তি সম্পন্ন, এদের এনার্জি তো সমান। তাহলে এই এনার্জিতে কোনটাতে আগে ইলেকট্রন ঢুকবে সেটা কিসের উপর ডিপেন্ড করবে? সে তখন বলছে যে সমশক্তি সম্পন্ন কক্ষগুলি যতক্ষণ পর্যন্ত খালি থাকবে ততক্ষণ ইলেকট্রনগুলো একইভাবে ঢুকবে। মানে যদি আমার এখানে টোটাল 4টে ইলেকট্রন থাকে তাহলে আমি এরকমটা করতে পারবো না যে এখানে দুটো এখানে দুটো, এটা হবে না। তিনি বলছেন যে প্রথমে একটা একটা করে অকুপাই করাতে হবে, তারপরে আমি আরেকটাকে পেয়ার করাবো। মানে আমার কাছে 3টে রুম আছে, আমার কাছে 4 জন আছে, তাহলে এরকমটা নয় আমি দুজন দুজনকে রুমে ঢুকিয়ে দিলাম আর একটা রুম ফাঁকা রেখে দিলাম, এরকমটা না। তুমি টিকিট করবে, লটারি করবে, 1 2 3 4 নাম্বার দেবে, 1 2 3 যার রুমে আছে সবাইকে পাঠিয়ে দিলে 4 নম্বর যে রয়েছে তাকে কারোর সাথে পেয়ার করতে হবে। ঠিক আছে, বোঝা গেছে এই জিনিসটা? এবং একইভাবে যদি প্রত্যেকটা আপস্পিন ঢোকে তাহলে আপস্পিনে ঢুকবে, ডাউনস্পিন ঢুকলে ডাউনস্পিনে ঢুকবে। মানে এরকমটাও হতে পারবে না যে একটাতে এরকম আপস্পিন ঢুকলো, একটাতে ডাউনস্পিন ঢুকলো, একটাতে আপস্পিন ঢুকলো, এরকমটাও হবে না। ওকে, এই যে এখানে যেটা লেখা আছে, দুটো ঢুকে গেছে, একটা, তারপর একটা আসলো, তারপর একটা আসলো, তারপর এটা পেয়ার হলো, তারপর এটা পেয়ার হবে, তারপর এটা পেয়ার হবে। এবার হচ্ছে আফবাউ প্রিন্সিপাল। আফবাউ প্রিন্সিপাল বলছে যে ইলেকট্রনগুলি আগে কম শক্তি সম্পন্ন উপকক্ষে প্রবেশ করবে, তারপর উচ্চ শক্তি সম্পন্ন উপকক্ষে প্রবেশ করবে। মানে এরকমটা নয় যে নিচের তলাটা খালি হয়ে গেছে, খালি আছে কিন্তু ওপর তলাতে ইলেকট্রন রয়েছে, এরকমটা হতে পারবে না। গ্রাউন্ড ফ্লোরে লোক থাকতে হবে, তারপরে সে মানে উপরের ফ্লোরে যাবে। এবং কোনো ইলেকট্রনের শক্তির যে মান সেটা শুধুমাত্র এন এর উপর নয়, এন প্লাস এল এর উপর নির্ভর করবে। এন এর ভ্যালুও লাগবে আর এল এর ভ্যালুও লাগবে। যদি এরকমটা হয় যে কোনো দুটো ইলেকট্রনের দুটো কক্ষের ক্ষেত্রে এন আর এল এর ভ্যালু সমান হয়ে গেছে, তখন এন এর ভ্যালু যেখানে কম, উপকক্ষের ইলেকট্রন সেখানে আগে প্রবেশ করবে। 1s 2s 2p 3s 3p 4s, তারপর 3d তে করবে। এইভাবে আমরা ইলেকট্রন প্রবেশ করতে দেখবো, কিন্তু বেরোনোর সময় এই রুল ফলো করবে না। বেরোনোর সময় যেটা লাস্ট সেল আছে সেখান থেকেই বেরোবে, ভরার সময় কিন্তু এটা ফলো করবে। শেপ অফ দ্য অরবিটাল অলরেডি বলে দিয়েছি। এতক্ষণ পর্যন্ত যেটা পড়লাম যেটা হচ্ছে ইলেকট্রন এবং ইলেকট্রনের ওরিয়েন্টেশন কিরকম রয়েছে, কিভাবে রয়েছে, এই সমস্ত কিছু। কোথাও আমরা নিউটনের খুব একটা প্রপার্টি সম্পর্কে আলোচনা করলাম না, তাই এখানে যেটা রয়েছে যে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রনের যে প্রপার্টি, এই চারটা তো তোমাদের সবাইকে মনে রাখতেই হবে। এই চারটা একটুখানি দেখে নিও। ইলেকট্রন কোথায় থাকছে? বাইরে থাকছে। নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন থাকছে। নিউট্রন আবিষ্কার করছেন জেমস শ্যাডউইক, প্রোটন আবিষ্কার করছেন আর্নস রাদারফোর্ড, এবং এটা হচ্ছে জে থমসন। আইসোটোপ কিছু সৃষ্টি হয় এবং প্রোটনের তুলনায় সামান্য ভারী। আর হচ্ছে চার্জের প্রকৃতি, এটা হচ্ছে নেগেটিভলি চার্জ, চার্জের প্রকৃতির ক্ষেত্রে এটা হচ্ছে নিউট্রাল প্রকৃতির, এটা পজিটিভলি, এটা নেগেটিভ। প্রকৃত চার্জ সেম, শুধু এটা নেগেটিভ এটা পজিটিভ। এর প্রায় 0, এর হচ্ছে 1 এবং এর হচ্ছে 1। প্রকৃত ভর 9.109 into 10 to the power minus 31 কেজি, এখানে 10 to the power minus 27 কেজি, সিমিলার। তো এই ছিল টোটাল অ্যাটমিক স্ট্রাকচারের ক্লাস। আমি
তোমাদের সবার কাছে একটা কমেন্ট আশা করছি যে কেমন লাগলো ক্লাসটা, কারণ একটু বেশি ভারী ভারকা ক্লাস ছিল, অনেক কিছু আমরা একসাথে আলোচনা করলাম, কিন্তু এই ক্লাসটা করার পর অ্যাটমিক স্ট্রাকচার থেকে আর কোনো কোয়েশ্চেন আর কিছু নেই অ্যাটমিক স্ট্রাকচারে পড়ার মতো। মানে এই যেটা পড়া হলো একদম আরআরবি গ্রুপ ডি এলপি যে কোনো যেখানে সায়েন্স থেকে বেস্ট ডেপথে কোয়েশ্চেন আসে, এনাফ, মোর দ্যান এনাফ। তো ক্লাসটা কেমন লাগলো জানাবে, আর পিডিএফটা তো তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। এবং যদি তোমরা এরকম ইন্টেন্সিভ ডিটেল ক্লাস করতে চাও তাহলে সেটা আমাকে জানাবে, বিকজ যদি এরকমটা হয় যে তোমাদের ভালো লাগছে না, বোরিং লাগছে, কোয়েশ্চেন অ্যান্সারের মাধ্যমে হলে বেটার হতো, তাহলে আমি সেদিকেই মুভ করবো। কারণ আমি খুব কম ক্লাসই দেখেছি কম্পিটিটিভ ফিল্ডে যেটা এরকম ডেপথে এতটা গিয়ে পড়াই। আমার মনে হয়েছে যে এই কনসেপ্টটা থাকা দরকার সবার, যেরকম ভাবে যখন ইকোনমি পড়তে যাচ্ছি আমরা তখন একটা বেসিক কনসেপ্ট আমরা ইকোনমির পড়ি, ন্যাশনাল ইনকাম হোক, মাইক্রো ইকোনমিক্স এর কনসেপ্ট হোক, তাই এই কনসেপ্টটাও থাকা তোমাদের জরুরি। ওকে, থ্যাংক ইউ অল, দেখা হবে নেক্সট ক্লাসে। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানি।